প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জেসিনা রাফেদৌসি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কাল রাত ৮টায় জানালেন সেনাপ্রধান। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে দেওয়া যাবে না বললেন তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দেশের সব পুলিশ সদস্যকে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মইনুল ইসলাম। সাম্প্রতিক ঘটনায় দুঃখ প্রকাশ। রাজধানী সহ সারা দেশে আনসারের সঙ্গে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। চলছে পরিচ্ছন্নতা অভিযানও সাধারণ মানুষের প্রশংসা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে, যার আকার ১৫ সদস্য বিশিষ্ট হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বিকেলে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, শপথ অনুষ্ঠানে মোট ৪০০ জন লোকের আয়োজন থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত ১৫ জনের মতো হতে পারে, তারপরও ২-১ জন যোগ হতে পারে। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে। আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধান করতে সক্ষম হবেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আনা মামলায় নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনের ৬ মাসের সাজা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার আইনগত কোনো বাধা রইল না। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে লিখিত বক্তব্য প্রদান করেছেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে নিজের শান্ত থাকার পাশাপাশি আশেপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বিস্তারিত আতিকুর রহমান তিতাসের রিপোর্টে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আনা মামলায় নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনের ৬ মাসের সাজা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। দুপুরে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল এই আদেশ দেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। পরে তিনি সাংবাদিকদের জানান, ডক্টর ইউনূসকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে তার আইনগত কোনো বাধা রইল না। এটা হাইকোর্টের নির্দেশ ছিল তাড়াতাড়ি করার জন্য এবং এইটা দীর্ঘদিন আরো দেরি হয়ে গেল, 2 মাসের চেয়ে আইনে। আমরা সেইভাবে স্পষ্ট দিচ্ছি, এই নির্দেশনা আমাদের উপরে বাইন্ডিং ছিল, যেই জন্য যৌথ পিটিশন দিয়েছে, কারণ নইলে এটা কন্টেম্পট অফ কোর্টের পর্যায়ে চলে যায়। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে লিখিত বক্তব্য প্রদান করেছেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে তিনি বলেন, আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংস এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। তিনি আরও বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না, সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।
আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এখন বাংলাদেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপে এই অর্থনীতিবিদ সতর্ক করে বলেন, দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে এর প্রভাব দুই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারে পড়তে পারে। আরও জানাচ্ছেন জুবায়ের রহমান। ছাত্র ও জনতার ২৩ দিনের আন্দোলনে পতন হলো আওয়ামী লীগ সরকারের। এরই মাঝে বাংলাদেশে দ্রুত আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত। এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণ প্রজন্ম কখনো ভোট কেন্দ্রে যায়নি, কারণ বাংলাদেশে ওই নির্বাচনগুলো সঠিকভাবে হয়নি। তরুণরা যাতে বুঝতে পারে দেশে গণতন্ত্র রয়েছে, এটি নিশ্চিত করতে হবে। এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে মিয়ানমার সহ আশপাশের দেশেও তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। ভারতে 7 সিস্টার্স পর্যন্ত এর প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি। ইনক্লুডিং মায়ানমার এন্ড 7 সিস্টার্স এন্ড ওয়েস্ট বেঙ্গল এভরিওয়্যার। অপরদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটি। এর আগে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় আরেক রাজ্য মেঘালয়ের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলেও রাত্রিকালীন কারফিউ জারি করা হয়। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে এসব তথ্য উঠে আসে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। নুরুল হক নূর বলেন, নতুন রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে গণতন্ত্র থাকে না। ডাকসুর সাবেক ভিপি বলেন, আরেকটি দৈত্য দানবকে সরকারে বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয়নি। দেশে যে নৈরাজ্য চলছে, এই বাংলাদেশের জন্য আন্দোলন করিনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের মতো লুটপাটকারীদেরও উৎখাত করার হুঁশিয়ারি দেন তিনি। ভারতের সাথে দেন দরবার চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে জনগণের বিরুদ্ধে গিয়ে এরকমের গণহত্যা চালিয়ে কোনো ঘাতক সরকার রক্ষা পায়নি। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দেশের সব পুলিশ সদস্যকে স্ব কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মঈনুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পর পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করেছেন পুলিশের এই মহাপরিদর্শক। আরও জানাচ্ছেন SM আরিফ তার বিস্তারিত রিপোর্টে। দায়িত্ব নেয়ার পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মঈনুল ইসলাম। এরপর পুলিশ হেডকোয়ার্টারে সাংবাদিকদের সাথে কথা বলেন আইজিপি। সংকটময় পরিস্থিতিতে সকল পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ দেন তিনি। আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, POM, APBNs হেডকোয়ার্টার সহ অন্যান্য APBNs কার্যালয় সমূহ, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। ছাত্র আন্দোলন দমনে পুলিশের কতিপয় নেতৃস্থানীয়দের ভূমিকা নিয়েও কথা বলেন পুলিশ মহাপরিদর্শক। বিভিন্ন অপারেশন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি, যা আমরা স্বীকার করছি। এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা এখন থেকে আমাদের উপর অর্পিত আইনি সকল দায়িত্ব পালনে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকব। এদিকে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পুলিশ পরিদর্শক আব্দুল্লাহেল বাকি ও সাধারণ সম্পাদক করা হয়েছে দাউদ হোসেনকে। মানুষের মনে সমস্ত রকমের সন্দেহ দূর করতে চাই, মানুষকে পুলিশের প্রতি আস্থায় ফিরিয়ে নিয়ে আসতে চাই। SM আরিফ, মাই টিভি, ঢাকা।
সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে পুলিশে এসেছে রদবদল। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুর রহমানকে র্যাবের মহাপরিচালক ও সিআইডির উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখার উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে মঙ্গলবার রাতে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মইনুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। 2020 সালের 8 অক্টোবর তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের পদত্যাগ করেছেন। দুপুরে এই পদত্যাগপত্র জমা দেন তিনি। শিক্ষার্থীদের দাবি আদায়ের পর স্বাভাবিক হতে চলেছে নগর জীবন। রাজধানীর প্রধান সড়কে যানবাহন সহ কর্মজীবী মানুষের ভিড়। তবে যানবাহন নিয়ন্ত্রণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে একযোগে কাজ করছে সর্বস্তরের শিক্ষার্থীরা। বিস্তারিত আমিনা হিরার রিপোর্টে। টানা 4 দিন অস্থির অবস্থার পর স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাজধানীর সড়কগুলোতে বেড়েছে গণপরিবহন, বাড়ছে লোক সমাগমও। রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। কয়েকটি পয়েন্টে শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। সড়কে গাড়ি চলাচল সহ অন্যান্য শৃঙ্খলা বজায়ও কাজ করছেন তারা। ভুল লেনে গাড়ি, হেলমেটবিহীন মোটরসাইকেল ও বেপরোয়া গাড়ি চালানো নজরে এলেই থামিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। প্রথমত লেন মেইনটেইন তো করেই না, দ্বিতীয় কথা হচ্ছে কেউ কথাও শোনে না, আর পথচারীও আসলে ফুটওভার ব্রিজ ইউজ করে না, অত্রতত্র রাস্তা পারাপার করে। যত সেফটি আছে এগুলো পড়া দরকার। আমরা মনে করিয়ে দিচ্ছি, যদি অন্যরা এটা মনে রাখে তাহলে নেক্সট টাইম থেকে নিজেরা করবে। সড়কে এতদিন নানা অসঙ্গতি থাকলেও এখন তার আর সুযোগ নেই বলে দাবি শিক্ষার্থীদের। প্রত্যেক দায়িত্ব হলো রাষ্ট্রের অধিকারগুলো কি সবার সামনে তুলে ধরা। আমরা সেই কার্যক্রমের অংশ হিসাবে আজকে এই কাজটা করতেছি। আমরা এখানে রাজনীতির বিষয়টা দেখতে চাচ্ছি না, টোটালি আমরা দেশকে সংস্কার করার প্রত্যয়ে নেমেছি। এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন পথচারীরা। ভালোই চালাতে আছে, কোনো সমস্যা হইতেছে না, সুন্দর মতো চালাতে আছে ওরা ছাত্ররা। অসাধারণ, এটাই তো চেঞ্জ। আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন দেখছি। ওরা সিরিয়াল মতো গাড়ি ছাড়তেছে এবং প্রত্যেকটা মেইনটেইন করতেছে সবকিছু। আর সব জায়গায় বাচ্চারা প্রতি পয়েন্টে আমি বাচ্চাদের দেখতে লক্ষ্য করতেছি। স্যালুট জানাচ্ছি আমি। আগামীতে সুন্দর দেশ গড়তে শিক্ষার্থীরা ঢাল হয়ে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। এবারে বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গ। ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তি সমাজে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তরুণেরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। ছাত্র জনতার ত্যাগের মাধ্যমে অর্জিত বিজয় ষড়যন্ত্রকারীরা যাতে কোনোভাবেই নস্যাৎ করতে না পারে, সেদিকে বিএনপি সহ দেশপ্রেমিক এবং গণতন্ত্রকামী সব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানান তারা। আরো জানাচ্ছেন মাহবুব সৈকত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মুক্ত পরিবেশে জাতীয়তাবাদী দলের প্রথম মহাসমাবেশ। জাতীয় এবং দলীয় পতাকা সহ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, নয়াপল্টন সহ পার্শ্ববর্তী সড়কগুলোতে ছিল নেতাকর্মী সহ জনতার ঢল। সমাবেশের শেষ পর্যায়ে ঘোষণা আসলো খালেদা জিয়া ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। মুহুর্মুহুর স্লোগানের মধ্যে নেতাকর্মীদের প্রাণভোমরা। চেয়ারপারসন উপস্থিত হয়ে বক্তব্যে কৃতজ্ঞতা জানান মুক্তির আন্দোলনের প্রতিটি মানুষের প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার
কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘ 6.5 বছর কারাভোগ থেকে মুক্তি লাভের পর হাসপাতাল থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে সাবেক এই প্রধানমন্ত্রী প্রতিশোধ প্রতিহিংসা ভুলে শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার ডাক দেন। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেলা 2:45টায় শুরু হওয়া সমাবেশে মুহুর্মুহুর করতালির মধ্যে লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না, মানতে পারে না এবং মানবে না। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে প্রাণ বিসর্জন এবং ত্যাগ স্বীকার করা প্রতিটি মানুষ ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেন তিনি। দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে একটি চক্র কাজ করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীদের নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলো দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। শেখ হাসিনা বিনা ভোটে থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে মন্তব্য করে এই মুহূর্ত থেকে পুলিশের উপর হামলাও বন্ধ করার নির্দেশনা দেন। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে। তবে আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে, পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনে, দেশের আইন কানুন মেনে দায়িত্ব পালনের চেষ্টা করছেন। সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার তাগিদ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সবার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে, এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেব, জনগণ তাকে দেবে। বন্ধুগণ,
অসংখ্য ছাত্র জনতা আর দেশের সাধারণ মানুষের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আজকে এই দিনটি এসেছে সারা বাংলাদেশে। এই বিজয় সুসংহত করতে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব শফিকুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দ বলেছেন যেন ধৈর্য ধরে এবং সারা বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে এ দেশটাকে গড়ে তুলতে, একই সাথে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে পরবর্তীতে একটি গণতান্ত্রিক সরকার আসবে, যে সরকার এ দেশকে গড়ে তুলবে এবং জন আকাঙ্ক্ষা পূরণ করবে। আর সেই জন আকাঙ্ক্ষা পূরণ করতে দেশের সব মানুষ একসাথে কাজ করবে, এমনটাই প্রত্যাশা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দ। মাহবুব সৈকত, মাই টিভি, নয়াপল্টন, ঢাকা। এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন সরকারি মাধ্যমিক শাখা 2 এর উপসচিব সাইয়েদ এজেড মোর্শেদ আলী। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 11 আগস্ট 2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা 2024-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। গত 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলমান পরিস্থিতিতেও বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও তার জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ IMF বলেও দাবি করা হয় প্রতিবেদনে। বাংলাদেশকে দেয়া $470 কোটি ঋণ সহায়তা অব্যাহত রাখবে সংস্থাটি, যা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ বিষয়ে এই প্রথম নিজেদের অবস্থান স্পষ্ট করল IMF। গত বছরের জানুয়ারিতে হওয়া ঋণ চুক্তির আওতায় এরই মধ্যে 3 কিস্তিতে $230 কোটি 82 লাখ ছাড় দিয়েছে IMF। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কাল রাত 8টায় জানালেন সেনাপ্রধান। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে দেওয়া যাবে না বললেন তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দেশের সব পুলিশ সদস্যকে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মইনুল ইসলাম। সাম্প্রতিক ঘটনায় দুঃখ প্রকাশ। রাজধানী সহ সারা দেশে আনসারের সঙ্গে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। চলছে পরিচ্ছন্নতা অভিযানও, সাধারণ মানুষের প্রশংসা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla ও Facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।